হ্যালো সুপার হিরো লাভার্স, অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স বানাবার পর কি হলো ম্যাড মডকের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ডেয়ারডেভিল বর্ন এগেন সিজন 2 এসে গেছে আর আমিও হাজির হয়েছি সেটারই এক্সপ্লেন নিয়ে। যেহেতু প্রতি সপ্তাহে একটি করে এপিসোড রিলিজ হচ্ছে, তাই আমি এই ভিডিওতে প্রথম 4টি এপিসোডের এক্সপ্লেন করব আর বাকিগুলোর এক্সপ্লেন এপিসোড রিলিজ হওয়ার পরেই হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স শুরু করার পর এই সেফার স্ট্রিট ইনিশিয়েটিভ চালু হয় আর এরপরে 6 মাস কেটে গেছে। আর এখন দেখা যায় ডেয়ারডেভিল একটি কন্টেনার বহনকারী জাহাজ নর্থার্ন স্টারে আক্রমণ করে, যা রেড হুক পোর্টে অস্ত্র পাচার করছিল। সে যখন এক এক করে ক্রুদের সঙ্গে লড়াই করছিল, তাদের হারিয়ে দিচ্ছিল, তখন জাহাজের ক্যাপ্টেনকে দেওয়া নির্দেশের কারণে সে জাহাজটি ডুবিয়ে দেয়। আর তখন জাহাজ ডুবছে দেখে ডেয়ারডেভিল একটি ঘড়িকে একটি অস্ত্র রাখা বাক্সে রেখে বন্ধ করে দেয় আর ক্যাপ্টেন আর তার সহকর্মী ক্রিস্টোফি সেখান থেকে সরে যায়। এদিকে ডেয়ারডেভিল ডুবে যাওয়া থেকে বেঁচে যায় এবং তারপর সে জোসি বারে ফিরে আসে, যেখানে সে ক্যাডেনের সঙ্গে দেখা করে আর তাকে জানায় যে কিংপিন অস্ত্র পাচার করছিল। যেহেতু জাহাজটি রেড হুকের বাইরে ডুবে গেছে, তাই কিংপিনের অপরাধের সত্য প্রকাশ করার জন্য কাজ শুরু করে দেয় তারা। আর ক্যাডেন এমন প্রমাণ খুঁজছে যা সরাসরি এর সাথে যুক্ত করতে পারবে সে। এদিকে ফিস্ক ততক্ষণে নর্থার্ন স্টার ঘটনার পরবর্তী পরিস্থিতি তদারকি করতে চলে আসে এবং সেখানে সেইলা রিভেরা তাকে জানায় যে জাহাজটি রেড হুকের প্রবেশ পথ আটকে রেখেছে আর তাই ধ্বংসাবশেষ সরানো না পর্যন্ত কিছুই সেই রাস্তায় যেতে ও আসতে পারবে না। তখন ফিস্ক এটিকে ডেয়ারডেভিলের দ্বারা পরিচালিত একটি সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করে এবং পাওয়েলকে সেই জাহাজের জিনিসপত্র উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ করতে বলে। একই সাথে ডেয়ারডেভিল এবং ক্যাডেনের তল্লাশি আরও জোরদার করার নির্দেশও দেয়। এখানে বাক ক্যাশম্যান ফিস্ককে জানায় যে ক্যাপ্টেন আর তার সাথে ক্রিস্টোফি সেই শিপে থাকা তথ্য সম্পর্কে সবকিছু জানতো, তাই ফিস্ক তাদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার আদেশ দেয়। এদিকে নর্থার্ন স্টার ঘটনার খবর যখন ওয়াশিংটন ডিসিতে পৌঁছায়, তখন মিস্টার চার্লস বিষয়টি নিজে সামলানোর জন্য নিউ ইয়র্ক সিটিতে চলে আসে। অন্যদিকে ক্যারেন পেজ হতাশ, কারণ অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তাদের পিছু নিয়েছে আর তাই সে কিংপিনের বিরুদ্ধে কাজ করতে পারছে না। তখন ম্যাট তাকে বলে যে তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সে বিশ্বাস করে সত্য একবার প্রকাশ পেলেই ফিস্কের আসল চেহারা সবার সামনে চলে আসবে। এদিকে ক্যারেন জেসিকা জোনসের কাছ থেকে একটি ক্লু পায়, যদিও তারা এখনো পর্যন্ত অস্ত্রগুলোর ব্যাপারে কোনো খবর পায়নি, কিন্তু সেই শিপের ক্যাপ্টেন এবং ফার্স্ট মেট ক্রিস্টোফির নাম খুঁজে বের করতে পেরেছে আর তাই ম্যাট তাদের খুঁজে বের করতে চায়। ওদিকে নিউ ইয়র্ক সিটি হলে ফিস্কের সাথে দেখা করতে আসে অ্যাটর্নি জেনারেল এবং গভর্নর। তারা সেফার স্ট্রিট ইনিশিয়েটিভের জন্য ফিস্কের করা আচরণের ফলে তারা সহমত নয়। ফিস্ক তাদের অভিযোগ উড়িয়ে দেয় এবং আশ্বাস দেয় যে নর্থার্ন স্টার আক্রমণের অপরাধীকে আইনের আওতায় আনা হবে, কিন্তু অ্যাটর্নি জেনারেল ফিস্ককে জানায় যে তার অফিস ফিস্কের ভিজিল্যান্টি ট্রায়ালস খতিয়ে দেখবে আর সে সেটা পছন্দ করুক বা না করুক। ঠিক তখনই মিস্টার চার্লস হঠাৎ অফিসে ঢুকে পড়ে এবং নিজেকে সিআই এর একজন প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। এরপর ভ্যালেন্টিনা অ্যালেগ্রা দি ফন্টেনের কাছ থেকে একটি কল আসার পর সেই জেনারেল একেবারে চুপ হয়ে যায় আর ভয়ে সে ফিস্কের এই কাজকে সমর্থন করে। অন্যদিকে হেদার গ্লেনকে দেখানো হয় যে জ্যাকের কাছে যায়, যে হচ্ছে আসলে শর্টম্যান। গ্লেন সেখানে গেছে কারণ সে তার মেন্টাল কন্ডিশনের রিপোর্ট বানাতে গেছে। গ্লেন তাকে জিজ্ঞেস করে যে আরোপ অনুযায়ী সে হচ্ছে শর্টম্যান, কিন্তু জ্যাক সেটা অস্বীকার করে এবং সে একজন উকিলও চায়। গত সিজনে যেমন আমরা দেখেছিলাম যে গ্লেনের ওপর মিউজ অ্যাটাক করেছিল, ফলে কিন্তু গ্লেন এখন মানসিকভাবে একটু ডিস্টার্বই আছে। তার ধ্যানে বারবার মিউজের কথাই আসতে লাগে আর সেইভাবে সে রিপোর্ট বানাতে শুরু করে। অপরদিকে ম্যাটের অনুপস্থিতিতে ক্রিস্টিন সেই সব মানুষদের আইনের দিক থেকে হেল্প করে যাদের ফিস্ক এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স টার্গেট করছে। সাথে ক্রিস্টিন চেরিকে কিছু কেস ফাইল দেখতে দেয়। চেরি উল্লেখ করে যে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স যাদের টার্গেট করে তারা প্রায় নিখোঁজ হয়ে যায়, কিন্তু এতে ক্রিস্টিন অবাক হয় না, বরং সে চেরিকে তাদের খুঁজে বের করতে বলে। সাথে ক্রিস্টিন ম্যাটকে নিয়েও চিন্তিত, কারণ সে এখনো ফিরে আসেনি। তবে চেরি তাকে আশ্বস্ত করে বলে যে সে ঠিকই থাকবে, যদিও সে কোথায় আছে তা সে নিজেও জানে না। বেঞ্জামিন হকবাগ ক্রিস্টিনের সাথে দেখা করতে আসে এবং তাকে কাজ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কারণ ভিজিল্যান্টি ট্রায়ালস নিয়ম মেনে পরিচালিত হবে না, কিন্তু তবুও ক্রিস্টিন সেটা অস্বীকার করে। অপরদিকে চেরি ম্যাটের মেসেজ পেয়ে যায় তার সাথে দেখা করতে। তারা এখানে নর্থার্ন স্টার নিয়ে আলোচনা করে, কারণ তারা ভাবছে এত অস্ত্রের প্রয়োজন কিংপিনের, তাহলে সে কার সাথে জোট বেঁধেছে। ম্যাট পুরো চেষ্টা করেই যাচ্ছে কিংপিনের সব কার্যকলাপ ফাঁস করার জন্য, যদিও চেরি বলে তারা খুব জোরে এগোচ্ছে এবং এতে কিংপিন আরো বিপজ্জনক হয়ে উঠবে, কিন্তু তবুও চেরি সাহায্য করতে রাজি হয়ে যায় এবং জাহাজের ক্রুদের ব্যাপারে খোঁজ নিতেও সম্মত হয়। পাশাপাশি সে ম্যাটকে জানায় যে ক্রিস্টিন তার জন্য চিন্তা করছে
করছে এবং তাকে যোগাযোগ করতে বলেছে, কিন্তু ম্যাট সেটা অস্বীকার করে, কারণ সে বলে যে যদি সে তার সঙ্গে সম্পর্ক রাখে তাহলে ক্রিস্টিনও বিপদে পড়তে পারে। এরপর সে চেরিকে ক্যাপ্টেন আর তার সাথে ক্রিস্টোফারকে খুঁজে বের করতে বলে, কারণ তারা ফিস্কের অস্ত্র পাচারের ব্যাপারে সব তথ্য জানে। অন্যদিকে পাওয়েল এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স এগেন গার্ডেন্স নামের একটি রেস্টুরেন্টে পৌঁছে সেটার মালিক অ্যারিয়ানার মুখোমুখি হয় এবং তাকে শিপের ক্যাপ্টেন এবং ক্রিস্টোফারের ব্যাপারে জিজ্ঞেস করে। উত্তরে অ্যারিয়ানা বলে যে সে কিছুই জানে না এবং সে পাওয়েল ও তার লোকদের ফ্যাসিস্ট বলে, তাই পাওয়েল তাকে আঘাত করে। শিপের ক্যাপ্টেন যে তখন সেই রেস্টুরেন্টে উপস্থিত ছিল এবং সে এই সব কিছু দেখে ফেলে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু পাওয়েল তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। এরপর অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে বিবি ইউরিক ড্যানিয়েলের নতুন বাড়ির পার্টিতে আসে, যেখানে ড্যানিয়েল তার ডেপুটি মেয়র ফর কমিউনিকেশন হিসেবে পাওয়া বিলাসবহুল সুবিধাগুলো নিয়ে খুব গর্ব করে আর মেয়র ফিস্কের সুনামও করে। ইউরিক তাকে সতর্ক করার চেষ্টা করে যেন সে ফিস্কের এই খেলায় বেশি জড়িয়ে না পড়ে, কারণ যখন সবকিছু ভেঙে পড়বে তখন শুধু ফিস্ক না বরঞ্চ অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে রেস্টুরেন্টে অ্যারিয়ানার সাথে দেখা করতে তখন ম্যাট পৌঁছে যায়, কারণ সে জানে যে অ্যারিয়ানা সাধারণ মানুষদের নিউ ইয়র্ক থেকে গোপনে বের করে দিচ্ছে, মানে তাদের পালাতে সাহায্য করছে। প্রথমে অ্যারিয়ানা অস্বীকার করে, কিন্তু যখন সে জানতে পারে যে সে কার সাথে কথা বলছে তখন সে ম্যাটকে জানায় যে সে শিপের ক্যাপ্টেনকে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনাই করেছিল, কিন্তু অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তার আগেই তাকে ধরে ফেলে। এরপর ম্যাট যখন ক্রিস্টোফার সম্পর্কে জিজ্ঞেস করে, আরিয়ানা বলে যে যদি অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তার পিছু নিয়ে থাকে তাহলে ম্যাটও তাকে বাঁচাতে পারবে না, তবুও ম্যাট তাকে আশ্বস্ত করে। অন্যদিকে শিপের ক্যাপ্টেনকে ফিস্কের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, যেখানে পাওয়েল তাকে ক্রিস্টোফার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে মুখ খোলে না আর তাই তাকে নির্যাতন করে। এরপর সেখানে ক্যাশম্যান আসে, সে জিজ্ঞাসাবাদ শুরু করে আর পাওয়েল যে নিষ্ঠুরভাবে তাকে মেরেছে সেটা যেন তাকে বকাবকিও করে আর নিজে খুব শান্তভাবে জিজ্ঞেস করে। ক্যাপ্টেন বলে যে সে তো অর্ডার মেনেই জাহাজটি ডুবিয়েছিল এবং তারপর ক্যাশম্যান তার প্রতি সহানুভূতি দেখায় আর তাকে গুলি করে হত্যা করে ফেলে। অপরদিকে মিস্টার চার্লস ফিস্ক এবং ভেনেসের সাথে দেখা করে, যদিও তাদের উপস্থিতিতে তার রুক্ষ আচরণ ফিস্ককে একেবারেই ভালো লাগে না। মিস্টার চার্লস বলে যে তাকে যে এই কাজে নিয়োগ করেছে সে ফিস্কের প্রশংসা করলেও নর্থার্ন স্টারের পরিস্থিতি দিন প্রতিদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর তখন উইলসন জানায় যে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স শিপের মাল উদ্ধার করার কাজ করছে, কিন্তু মিস্টার চার্লস তাদের বলে যে যারা জাহাজ থেকে মাল নামানোর কাজ করবে তাদের বেঁচে থাকতে দেওয়া যাবে না। আর ফিস্ক এতে রাজি না, কারণ বিশ্বস্ত কর্মী পাওয়া কঠিন। কিন্তু যখন মিস্টার চার্লস এই সমস্যার সমাধান করার জন্য সাহায্য করার প্রস্তাব দেয় তখন ফিস্ক রাজি হয়, শুধু শর্ত থাকে যে এতে যাতে মিস্টার চার্লসের নাম না জড়ায়। ওদিকে ড্যানিয়েলের পার্টি শেষ হবার পর ইউরিক ক্যারেনের সাথে দেখা করে এবং তারা আলোচনা করে কিভাবে ড্যানিয়েলের সাহায্য নিয়ে ফিস্কের কার্যকলাপ সম্পর্কে তথ্য বের করা যায়। এরপর তারা বেন ইউরিকের কথা তোলে এবং ক্যারেন তার কত কাছে ছিল সেই নিয়েও কথা হয়। ক্যারেন স্বীকার করে যে সে এখনো গিল্ড অনুভব করে, কারণ তার কারণেই ফিস্ক তাকে হত্যা করেছিল। ক্যারেন চায় না ইউরিক তার কাকার পথ অনুসরণ করুক। অন্যদিকে গ্লেন জ্যাকের রিপোর্ট নিয়ে কাজ করছিল, তখন বেঞ্জামিন হকবাগ তাকে কল করে। আসলে সে জ্যাক এবং অন্যান্য ভিজিল্যান্টিদের বিরুদ্ধে তার মামলা প্রস্তুত করছে। বেঞ্জামিন হকবাগ গ্লেনের রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট নয় এবং সে জিজ্ঞেস করে যে সে কি জ্যাককে একজন সমাজবিরোধী হিসেবে দেখাতে পারবে, যাতে তার অফিস তার বিরুদ্ধে আরও শক্ত মামলা গড়ে তুলতে পারে। গ্লেন আবার মিউসের আক্রমণের একটি ফ্ল্যাশব্যাক অনুভব করে আর তারপর নিজেকে সামলে নিয়ে জ্যাকের উত্তরগুলো পরিবর্তন করতে রাজি হয়, যাতে তাকে আরও খারাপভাবে উপস্থাপন করা যায়। অন্যদিকে ক্যারেন আর ম্যাট জসির বারে গা ঢাকা দিয়েছে আর সেখানে ম্যাট ক্যারেনকে অ্যারিয়ানা ও তার মানুষদের শহর থেকে বের করে দেওয়ার কাজ সম্পর্কে যা জানে সেটা জানায়, যেটা ভিজিল্যান্টি ট্রায়ালস সামনে থাকায় কাজে লাগতে পারে। অন্যদিকে অ্যারিয়ানার কাছে এক ব্যক্তি আসে এবং সে নিজেকে ক্রিস্টোফি বলে পরিচয় দেয় এবং জানায় যে সে নর্থার্ন স্টারে ছিল আর তার সাহায্য দরকার। অপরদিকে চেরির বাড়িতে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স আক্রমণ করে এবং তারা তাকে ক্যাপ্টেন আর ক্রিস্টোফের ব্যাপারে জিজ্ঞেস করে, সাথে ম্যাট মডকের ব্যাপারেও, কিন্তু সে কিছুই বলে না আর তাই তারা চেরিকে মারধরও করে। আর হঠাৎ তখন ডেয়ারডেভিল সেখানে এসে চেরিকে বাঁচায় এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের সঙ্গে লড়াই করে, কিন্তু এই সময় চেরির হার্ট অ্যাটাক বুঝতে পেরে ডেয়ারডেভিল বিভ্রান্ত হয়ে যায় আর এই সুযোগে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তাকে প্রায় হারিয়ে দেয় আর তার মুখোশ খুলে ফেলে, যে হচ্ছে ম্যাট। আর তারা তাকে হত্যা করতেই যাবে, কিন্তু হঠাৎ তখন কেউ সব অফিসারদেরকে গুলি করে মেরে ফেলে আর ম্যাটকে বাঁচায়। এরপর ইউ আর ওয়েলকাম লেখা একটি ছুরি যার মাঝখানে একটি বুলসআইয়ের চিহ্ন ছিল সেটা ম্যাটের সামনে এসে পড়ে, যা দেখে বোঝাই যায় যে হেল্পটা করেছে কে।
অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের অ্যাটাকের ফলে চেরিকে হাসপাতালে ভর্তি করা হয় আর ডেয়ারডেভিল তার বন্ধুকে প্যারামেডিকদের সাথে পাঠিয়ে দিয়ে সেই ছুরিটি হাতে ধরেই ভাবতে থাকে। এদিকে বেঞ্জামিন পয়েন্টেক্সটার ক্লিন্টন চার্চে যায় এবং ম্যাগি গ্রেসকে খোঁজে, কারণ সে তার করা সবকিছুর জন্য মুক্তি চায়। অন্যদিকে বাক ক্যাশম্যান উইলসন ফিস্ককে ঘটে যাওয়া সবকিছুর আপডেট দেয়, যার মধ্যে ডেয়ারডেভিলের পালিয়ে যাওয়া এবং বুলসের জড়িয়ে থাকার কথাও থাকে। এই সব খবর শুনে ফিস্ক তার রাগ সামলাতে পারে না এবং সেই রাগ সে তার বক্সিং ট্রেনারের উপর ঝেড়ে দেয়। অন্যদিকে জসির বারে ফিরে এসে ম্যাট এবং ক্যারেন যা ঘটেছে সেই নিয়ে আলোচনা করে এবং সে ভাবতে থাকে কেন বুলসেয় জড়িত হয়েছে এতে, আর সুযোগ থাকা সত্ত্বেও সে তাকে কেন হত্যা করলো না। ম্যাটের ধারণা যে বুলসে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের অফিসারদেরকে হত্যা করেছে, আসলে এতে সে ফিস্কের উপকারী করেছে আর এতে সেই অফিসারদের মৃত্যুর দায় ডেয়ারডেভিলের উপরে চাপানো যাবে। তবে একই সাথে এতে ফিস্ক বিরক্ত হবে আর বুলসে হয়তো এই দুটোই চায়। যদিও বুলসে ম্যাটকে হত্যা করেনি, কিন্তু তবুও ক্যারেন এখনো তাকে ঘৃণাই করে, যার কারণ সে ফগি নেলসনকে হত্যা করেছিল। তাই তারা ফিস্ককে তার পদ থেকে নামানোর লক্ষ্যেই মনোযোগ দেয় আর তাই তাদের ক্রিস্টোফের কাছে পৌঁছাতেই হবে। কিন্তু তারা পৌঁছানোর আগেই অ্যারিয়ানাকে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স ধরে নিয়ে যায়। অন্যদিকে ক্যাশম্যান ফিস্ককে পরামর্শ দেয় যে ম্যাটি যে আসলে ডেয়ারডেভিল সেটা প্রকাশ করে দিলেই তো খুব সহজ হয়ে যাবে এবং তাদের জন্য বর্তমান পরিস্থিতি সামলানো যাবে। কিন্তু ফিস্ক এটা মানে না আর বলে যে ডেয়ারডেভিলকে জনশত্রু হিসেবে তুলে ধরা সহজ, কিন্তু ম্যাট আলাদা, সে একজন অন্ধ মানুষ যে প্রকাশ্যে আমার জীবন বাঁচিয়েছিল। এখানে ফিস্কের মাথায় একটি নতুন আইডিয়া আসে আর সে নিউ ইয়র্ক সিটির মানুষের উদ্দেশ্যে আরো একটা ভাষণ দেয় এবং বলে যে তার সাহায্য দরকার নিখোঁজ ম্যাট মডককে খুঁজে বের করার জন্য। তাকে সে একজন হিরো হিসেবে তুলে ধরে যাকে বাড়ি ফিরিয়ে আনা দরকার। আর তাই এখন যে ম্যাট নিখোঁজ ব্যক্তি সেটির পোস্টার রাস্তায় রাস্তায় লাগানো আর এতে ম্যাট এবং ক্যারেনের লুকিয়ে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যায়। অন্যদিকে সাইলা রিভেরা এবং ড্যানিয়েল কিছু ভিডিও নিয়ে আলোচনা করে। আসলে এইসব ভিডিওতে মেয়র ফিস্ককে ব্যঙ্গ করা হয়েছে আর তাকে রোস্ট করা হয়েছে। ড্যানিয়েল ঠিক করতে পারে না যে এই নিয়ে ফিস্কের সাথে কথা বলা ঠিক হবে কিনা। সাথে রিভেরা তাকে নর্থার্ন স্টারের ফুটেজের কথা বলে যেখানে ডেয়ারডেভিলকে দেখা গেছে আর ড্যানিয়েল শিওর যে এই ফুটেজ শুধুমাত্র ফিস্কের কাছের লোকজনই অ্যাক্সেস করতে পারে আর এটা এভাবে ছড়াচ্ছে মানে তাদের ভেতরের কেউ আছে যে তথ্য ফাঁস করছে। এখানে রিভেরা ড্যানিয়েলকে পরামর্শ দেয় যে যাতে সে ফিস্কের কাছ থেকে কিছু গোপন না রাখে, কিন্তু ড্যানিয়েল তাকে বলে যে সবকিছু তার কন্ট্রোলে আছে তাই চিন্তার কিছু নেই। আর এরপরই সে নিজের ল্যাপটপ থেকে ফুটেজটা ডিলিট করে দেয় আর তার মনে মনে একটাই ভয় যে হয়তো তথ্যটা তার থেকেই ফাঁস হয়েছে। অপরদিকে পাওয়েল ফিস্ককে জানায় যে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তার ব্যক্তিগত নিরাপত্তার 3 গুণ বাড়িয়ে দিয়েছে এবং বুলসাই যেহেতু চলাফেরা করছে বলে তাকে সতর্ক থাকতে হবে। সাথে সে প্রতিশ্রুতি দেয় যে সে বুলসাই এবং ডেয়ারডেভিল দুজনকেই শেষ করে দেবে। যা শুনে ফিস্ক খুশি হয় এবং তাকে চেরির কেসটা সামলানোর নির্দেশ দেয়। এদিকে ফিস্কের অফিসের বাইরে পাওয়েলের সাথে দেখা করে কোল নর্থ, যে আগের সিজনে ডেয়ারডেভিলের সাথে ফাইটে গুরুতর আহত হয়েছিল। সে এখন সুস্থ হয়ে উঠেছে এবং পাওয়েলকে অনুরোধ করে যে তাকে আবার অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সে ফিরিয়ে আনা হোক আর পাওয়েল তাকে আবার দলে নিয়ে নেয়। অন্যদিকে চেরিকে ফলো করে দুইজন অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স অফিসার মেট্রো জেনারেল হসপিটালে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে অ্যাঙ্গি কিম এবং এনআইপিডিতে কাজ করা চেরির বন্ধুরা তার সাথে আছে এবং তার পাহারা দিচ্ছে। আর এই অবস্থায় তারা চেরিকে তুলে নিয়ে যেতে পারে না আর তাই সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পথে বুলসে সে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স অফিসার দুজনকে হত্যা করে। যখন পাওয়েল সেখানে পৌঁছায় সে দেখে চেরির রুম খালি আর অফিসাররা মৃত। এরপর সে ফিস্ককে রিপোর্ট দেয় যে এই ঘটনার পেছনে সম্ভবত বুলসে বা ভিজিল্যান্টি রেজিডেন্স জড়িত। এদিকে ফিস্ক ড্যানিয়েলের সাথে কথা বলে গ্যালোর মৃত্যুকে ধামাচাপা দেওয়ার বিষয়টি নিয়ে। এরপর তাদের কথা ঘুরে আসে সিটি উইদাউট ফিয়ার ক্যাম্পেইনের দিকে আর তখন ড্যানিয়েল তাকে দেরিতে জানানোর জন্য ক্ষমা চায়। তখন ফিস্ক তাকে তার আগের কথা মনে করিয়ে দেয় এবং ড্যানিয়েল যদি পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করে তবে সেটাই হবে তার জীবনের শেষ কাজ। তাই এখানে ড্যানিয়েল শপথ করে যে সে ফিস্কের সাথে আছে এবং যত দ্রুত সম্ভব সে তথ্য বের করবে যে কে এই ডেটা লিক করেছে। তখন ফিস্ক তাকে জিজ্ঞেস করে যে তার কোনো ধারণা আছে যে তথ্য ফাঁস কোথা থেকে হয়েছে, যা শুনে ড্যানিয়েল সেটা অস্বীকার করে। এদিকে বাক ক্যাশম্যান ভেনেসার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এবং সে বলে যে তার আত্মরক্ষার জন্য বন্দুকের কোনো দরকার নেই, কারণ সে এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে। কিন্তু ভেনেসা এতে সহমত নয়, কারণ বুলসে কতটা বিপজ্জনক সে সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে আর তাই সে নিজের কাছে একটি বন্দুক রেখে দেয়। অন্যদিকে ম্যাট এবং ক্যারেন লুকিয়ে রেড হুক পোর্টে যায় এবং নর্থার্ন স্টারের কার্গো নামানোর কাজগুলো দেখে। তারা এখানে লক্ষ্য করে যে বাক্সগুলোতে শুধু ডাইপার রয়েছে আর এতে তারা বুঝতে পারে ফিস্ক ইউনিয়ন শ্রমিক এবং প্রেসকে বিভ্রান্ত করার জন্য এটি তৈরি করেছে। আর রাতের বেলায়
অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সকে জাহাজ থেকে অস্ত্র নামাতে দেখে ম্যাট সিদ্ধান্ত নেয় ফিস্ক সবকিছু সরিয়ে ফেলার আগেই তাকে ভেতরে ঢুকতে হবে। আর তে ক্যারেন আপত্তি জানায়, কারণ ভেতরে যাওয়া মানে প্রায় আত্মহত্যা। কিন্তু ম্যাট বলে তাদের কাছে আর কোনো উপায় নেই। অন্যদিকে অ্যাঞ্জেলা এবং সলেডাড আয়লা ম্যাটের নিখোঁজ হওয়া নিয়ে কথা বলে, আর আয়লা ভাবতে থাকে যদি হেক্টর আয়লা কখনো হোয়াইট টাইগার স্যুট না পরতো তাহলে এই সব কিছুই হতো না। তখন অ্যাঞ্জেলা বলে যে তাদের নায়কের দরকার, যদিও নায়ক হওয়া বিপজ্জনক, কারণ কোনো এক নায়ক তাকে না বাঁচালে সে নিজেই হয়তো বেঁচে থাকতো না। এরপর তারা দুইজন একটি লোকাল দোকানে যায় এবং দেখে তাদেরই পাড়াপড়শিদের কিছু ছেলে কিছু চুরি করার চেষ্টা করছে এখানে, আর এতে তারা সেটা বাধা দেয়। ফলে একটি তর্ক বিতর্ক শুরু হয় আর দোকানের মালিক তাদের দিকে বন্দুক তাক করে। আয়লা এই পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, আর তখন অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স সেখানে আসে আর আইন নিজের হাতে নেওয়ার জন্য দোকানের মালিককে গ্রেপ্তার করে। আয়লাকেও গ্রেপ্তার করা হয় অন ডিউটি অফিসারকে নিজের কাজ ঠিক মতন করতে না দেওয়ার জন্য। এই সব কিছু অ্যাঞ্জেলা অসহায়ভাবে দেখতে থাকে। এদিকে ভেনেসা এবং হেদার গ্লেন একটি চ্যারিটি ডিনারের আয়োজন করেছে, আর এখানে গ্লেন তার এবং ম্যাটের ব্রেকআপ নিয়েও কথা বলে এবং জানায় যে ম্যাটকে গুলি লাগার আগে থেকেই তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। ভেনেসা বলে যে ম্যাট এবং তার স্বামী ফিস্কের মতামত সবসময় আলাদা ছিল ভিজিল্যান্টিদেরকে নিয়ে। কথা বলতে বলতে ভেনেসা হঠাৎ অস্বস্তি অনুভব করতে শুরু করে, আসলে তার দিকে বলছে দূর থেকে নজর রাখছিল। অন্যদিকে রাত্রেবেলা অ্যাঞ্জেলা ক্রিস্টিনের ল অফিসে এসে তাকে জানায় যে তার আন্টিকে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স ধরে নিয়ে গেছে, আর সে হেল্প চায়। সাথে সে এটাও বলে যে হেক্টরের অ্যামুলেট অফ পাওয়ারটা দেখাতে, যা তার মৃত্যুর পর এখানে রাখা ছিল, কারণ তার আন্টি এটা নিতে চায়নি। অন্যদিকে ড্যানিয়েল বিবি ইউরিককে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় এবং সিটি উইদাউট ফিয়ারের ভিডিওগুলোর কথা তোলে, যার উত্তরে ইউরিক বলে সে বুঝতে পারছে না যে ড্যানিয়েল কি নিয়ে কথা বলছে। ড্যানিয়েল তখন তাকে বলে যে যদি এই কাজ সে করছে তাহলে তাকে থামা উচিত, কারণ পরিস্থিতি খারাপ হলে দুজনেরই ক্ষতি হতে পারে। অন্যদিকে রিভেরা ফিস্কের অফিসে গ্যালোর ফাইল সামনে পড়ে থাকতে দেখে সেটা তুলে দেখে। তখন উইলসন ফিস্ক সেখানে এসে হাজির হয়, আর এতে রিভেরা চুপ হয়ে যায়, আর উইলসন তারপর তাকে অফিসের বাইরে পর্যন্ত ছেড়ে আসে। ওদিকে ম্যাট ও ক্যারেন জসির সাথে বসে গল্প করছিল। ঠিক তখন ম্যাট কারোর আসার শব্দ পায়, তাই সে আর ক্যারেন লুকিয়ে পড়ে, আর জসি দরজার কাছে যায়। আসলে তারা ভাবে যে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স এসে গেছে, কিন্তু আসলে কিম এবং তার সহকর্মীরা এসেছিল, আর তারা জানায় যে চিন্তার কোনো কারণ নেই, চেরি এখন নিরাপদে আছে। এরই মধ্যে আরেকটি ভিডিও রেকর্ড করা হয় যেখানে ফিস্ককে ব্যঙ্গ করা হচ্ছে এবং তার আদেশে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স যেভাবে রাস্তায় নির্মমতা চালাচ্ছে সেটাকে তুলে ধরা হয়। রেকর্ডিং শেষ হওয়ার পর যে কিংপিং সেজে এই কাজ করছিল সে নিজের মাস্ক খুলে ফেলে, আর দেখা যায় যে হচ্ছে ইউরিক। অন্যদিকে ভেনেসা একটি দুঃস্বপ্ন দেখে যে পয়েন্টেক্সটার তাকে হত্যা করছে, আর ভয় তার ঘুম ভেঙে যায়, আর উইলসন তাকে সান্ত্বনা দেয়। ওদিকে ক্যারেন ম্যাটকে বলে যে সে রেড হুক পোর্ট সম্পর্কে কোনো পাওয়ারফুল তথ্য খুঁজে পাচ্ছে না, আর সে ভয় পায় যে যদি ম্যাট সেখানে যায় তাহলে হয়তো সে আর ফিরে আসবে না। ঠিক তখনই হঠাৎ সে বারটিকে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স ঘিরে ফেলে আর জসিকে ধরে নেয়। তখন ম্যাট ডেয়ারডেভিল স্যুট পরে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের সাথে লড়াই করে এবং জসিকে তাদের হাত থেকে বাঁচায়, আর ওদিকে ক্যারেন তার দিকে আসা এক অফিসারকে মেরে অজ্ঞান করে দেয়। সব অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স অফিসারদের হারানোর পর ডেয়ারডেভিল আবার যখন ক্যারেনের কাছে যায় তখন ক্যারেন তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে একজন অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স অফিসারকে বেঁধে রেখেছে। এরপর ক্যারেন যখন ডেয়ারডেভিলকে সে অফিসারকে দেখায় আর বলে যে এই লোকটা আলাদা, আর যখন সে সেই অফিসারের মুখ খুলে দেয় যার নাম অ্যালেন সাউন্ডার্স, তখন সে বলে যে সে তাদের সাথেই আছে। ডেয়ারডেভিল এখানে বুঝতে পারে যে অফিসার সত্যি কথা বলছে। অ্যালেন জানায় যে সে নর্থার্ন স্টার অপারেশনে ছিল এবং ডেয়ারডেভিলকে একটি কি কার্ড দেয় যেটা দিয়ে রেড হুক পোর্টের অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের বেসে প্রবেশ করা যাবে। এরপর সে তাদের বলে যে যেভাবে হোক কিংপিন এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সকে থামাতেই হবে। এরপর ডেয়ারডেভিল তাকে অজ্ঞান করে দেয় যাতে সে এবং ক্যারেন তাকে নিরাপদে কোথাও রেখে আসতে পারে। ওদিকে মিউজের অ্যাটাকের জন্য গ্লেন এখনো মানসিক ট্রমাতে আছে, ফলে সে মনোযোগ ধরে রাখতে পারছে না এবং নিজেকে স্থির রাখার জন্য মিউজের মুখোশই ব্যবহার করে। এরপর সে ক্রিস্টিনের সাথে দেখা করে যে জ্যাকের পক্ষে লড়াই করছে, কারণ তার বিচার 2 সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। ক্রিস্টিন গ্লেনকে জ্যাকের ওপর করা রিপোর্ট নিয়ে প্রশ্ন করে, তখন গ্লেন বলে যে সব ভিজিল্যান্টি বিপজ্জনক এবং তার বিশ্বাস ম্যাটকেও কোনো ভিজিল্যান্টি হয়তো মেরে ফেলেছে, আর নয়তো সে তাদের সাথেই কাজ করছে। যেহেতু ক্রিস্টিন জ্যাকের পক্ষে লড়াই করছে তাই তার মামলার প্রস্তুতির জন্য জ্যাকের সাথে দেখা করার অনুমতি পায়, আর কোল নর্থ তার চোখ বেঁধে তাকে জ্যাকের সেলে নিয়ে যায় যাতে তারা কোথায় এদের রেখেছে সেটা ক্রিস্টিন বুঝতে না পারে। যখন ক্রিস্টিন জ্যাকের সাথে দেখা করে তখন জ্যাক বলে যে কোর্ট পুরোপুরি সাজানো হবে আর তারা যাই করুক জিততে পারবে না, কারণ উইলসন ফিস্ক তাকে রেড হুক পোর্ট প্রজেক্টের জন্য কন্ট্যাক্ট করেছিল
বলেছিল যাতে জ্যাক সেটাতে ইনভেস্ট করে, কিন্তু যেহেতু সে সেটা করেনি তাই ফিস্ক তাকে পার্সোনালভাবে টার্গেট করছে যাতে তাকে অপরাধী প্রমাণ করে তার সমস্ত সম্পত্তি আইনিভাবে দখল করতে পারে। অন্যদিকে ক্যারেন কিংপিনের বিরুদ্ধে তাদের পরবর্তী পদক্ষেপের প্ল্যান বানায়, যা দেখে ম্যাট বলে যে তাকে এখন ফ্র্যাঙ্ক ক্যাসেলের মতো লাগছে। আর ম্যাট চিন্তিত যে এইসব করতে করতে ক্যারেন যাতে ফ্র্যাঙ্ক ক্যাসেলের মতন কঠোর না হয়ে যায়, আর তাকে বলে যে মেরে ফেলা কোনো সমাধান নয়। আর সাথে এটাও বলে যে কিংপিনকে হত্যা করলেও ফগি নেলসন কিন্তু ফিরে আসবে না। ক্যারেন বুঝতে পারে ম্যাট কি বলতে চায়। ম্যাটের মাথায় সাথে আরো একটা চিন্তা যে সে রেড হুকের অস্ত্রগুলোর কাছে পৌঁছাবে কি করে। অন্যদিকে বাক ক্যাসম্যান ড্যানিয়েলের কাছে যায় এবং ম্যাকক্রাফির বিরুদ্ধে কোনো দুর্বলতা আছে কিনা সেটা সে কতটা খুঁজেছে সেটা জানতে চায়, কিন্তু ড্যানিয়েল বলে সে খুবই পরিষ্কার মানুষ, তাই সে কিছুই খুঁজে পায়নি। তাই ড্যানিয়েল প্ল্যান করে গভর্নরের সাথে ডিনারের সময় গোমেজের কাছ থেকে সে কিছু বের করার চেষ্টা করবে এবং বাক ক্যাসম্যানের স্পেশাল এয়ার সার্ভিস অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ চায়। কিন্তু বাক ক্যাসম্যান তার এইসবে কিছু না বলে শুধু এইটাই বলে যে সিটি উইদাউট ফিয়ারের ভিডিওগুলো সোর্স খুঁজে বের করাতেই মনোযোগ দেওয়া উচিত। এরপর শুরু হয় দ্য পিপল ভার্সেস জ্যাকে ট্রায়াল, যেটা ফিস্ক, ম্যাট, ক্যারেন এবং পুরো শহর দেখছিল। জ্যাক যেমন আগেই বলেছিল বিচারটি সম্পূর্ণ প্ল্যান করা, বেঞ্জামিন হকবার্গ গ্লেনের সেই রিপোর্ট ব্যবহার করে আর জ্যাককে একজন সিরিয়াল কিলারের সাথে তুলনা করে, আর ক্রিস্টিনের সব আপত্তি খারিজ করে দেয়। জ্যাক সাক্ষী দিতে উঠে এসে বলে ফিস্কের চাঁদাবাজির ব্যাপারটা, কিন্তু বেঞ্জামিন হকবার্গ সেটিকে অপ্রাসঙ্গিক বলে রেকর্ড থেকে বাদ দিয়ে দেয়। ক্রিস্টিন বিচারকের সাথে তর্ক করে বলে যে তাকে সঠিকভাবে মামলা প্রস্তুত করার সুযোগ দেওয়াই হয়নি আর আরো সময় চাই, কিন্তু সেফার স্ট্রিট ইনিশিয়েটিভের বাধ্যবাধকতায় বিচারকরা সেটা প্রত্যাখ্যান করে দেয়। শেষ পর্যন্ত ক্রিস্টিনের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও জ্যাক দোষী সাব্যস্ত হয় এবং শাস্তি ঘোষণার আগে পর্যন্ত তাকে আবার হেফাজতে পাঠানো হয়, আর এটা দেখে ফিস্ক অনেক খুশি হয়ে যায়। ওদিকে চ্যারিটি ইভেন্ট চলাকালীন সেলা রিভেরা ম্যাকক্রাফির সাথে কথা বলে, আর ড্যানিয়েল চেষ্টা করে গোমেজকে মদ খাইয়ে তার মুখ থেকে তথ্য বের করতে, আর ভেনেসা গ্লেনকে বাক ক্যাসম্যানের সাথে বসতে বলে আর ইঙ্গিত দেয় যে তারা যাতে একে অপরকে আরো ভালোভাবে চেনে। এরপর গ্লেন গিয়ে বাক ক্যাসম্যানের কাছে বসে এবং মেয়ারের প্রশাসনের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলে, যেখানে বাক ক্যাসম্যান ইঙ্গিত দেয় যে ড্যানিয়েলের ভেতরে আরো কিছু আছে আর রিভেরা বিশ্বাসঘাতকতা করতে পারে। ওদিকে মিস্টার চার্লসের তৈরি করা শ্রমিক দল যখন নর্থার্ন ইস্টার থেকে অস্ত্র নামানোর কাজ শেষ করে তখন পাওয়েল তাদের আবার জাহাজে ফিরে গিয়ে অপেক্ষা করতে বলে। ফোরম্যান অনুরোধ করে যে তাদের কাজ তো শেষ, তাই টাকা দিয়ে ছেড়ে দেওয়া হোক যাতে তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে, কিন্তু পাওয়েল তা অস্বীকার করে এবং জোর করে তাদের আবার জাহাজে ফিরিয়ে দেয়। এদিকে জ্যাকের মামলা হেরে যাওয়ার পর ক্রিস্টিন বারে বসে মদ খাচ্ছিল। হঠাৎ তখন সেখানে ক্যারেন এসে তার সঙ্গে ধাক্কা মারে এবং একটি চিঠি তার কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। সেই চিঠিতে লেখা ছিল এখনই অফিসে এসো। অফিসে ফিরে এসে ক্রিস্টিন ডেয়ারডেভিলের মুখোমুখি হয়। ডেয়ারডেভিল তাকে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স বেস সম্পর্কে জিজ্ঞেস করে। ক্রিস্টিন বলে তার চোখ বাঁধা ছিল তাই সে কিচ্ছু দেখতে পায়নি, আর এটাই ডেয়ারডেভিলের জন্য বেশি ভালো। এরপর ক্রিস্টিনের দেওয়া তথ্য ব্যবহার করে ডেয়ারডেভিল অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের বেসে প্রবেশ করে এবং অস্ত্রের বাক্সের আকাশে ঘড়ির আওয়াজের পিছু করে সে নর্থার্ন ইস্টারের অস্ত্র চালান খুঁজে বের করে, কিন্তু সে অস্ত্রগুলোর দিকে না গিয়ে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সরা যেসব মানুষদের আটক করে রেখেছিল তাদের মুক্ত করারই সিদ্ধান্ত নেয়, যাদের মধ্যে জ্যাক এবং সোলেদাত আয়লাও ছিল। এরপর ডেয়ারডেভিল গিয়ে জ্যাককে ছাড়ায় এবং সেখানে তাকে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের সঙ্গে লড়াই করে আর বন্দীদের সেল থেকে বের করে আনে। এদিকে বেসের বাইরে ক্যারেন অপেক্ষা করছিল। তার কাছে অ্যাঞ্জেলা আসে অ্যামুলেট অফ পাওয়ার পরে এবং তার আন্টি ও অন্যদের বাঁচানোর জন্য সাহায্যের প্রস্তাব দেয়। এদিকে ডেয়ারডেভিল যখন বন্দীদের বাইরে নিয়ে আসে তখন পাওয়েল অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সকে তাদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়, ফলে তারা লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। আর ঠিক তখনই ক্যারেন এবং অ্যাঞ্জেলা একটি আর্মার প্রিজনার ট্রান্সপোর্ট চুরি করে সেখানে এনে থামে এবং সবাইকে ভেতরে তুলে নেয়। এখানে আরিয়ানা এমন একটি জায়গার কথা জানতো যেখানে তারা অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের চোখ এড়িয়ে লুকিয়ে থাকতে পারবে। এরপর ডেয়ারডেভিল এবং ক্যারেন অন্যদের থেকে আলাদা হয়ে পালিয়ে যায় এবং অ্যাঞ্জেলা অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের গাড়ির টায়ার কেটে দেওয়ার কারণে তারা তাদের পিছু করতে পারে না। এরপর পাওয়েল ফিস্ককে রিপোর্ট করে যে ডেয়ারডেভিল বন্দীদের মুক্ত করেছে, তবে অস্ত্রগুলো এখনো রেড হুকেই আছে নিরাপদে। যা শুনে ফিস্ক অনেক রেগে যায় আর পাওয়েলকে অর্ডার দেয়, আর অর্ডার পেয়ে পাওয়েল নর্থার্ন ইস্টারটিকে উড়িয়ে দেয় আর শ্রমিকরা তখনও সেটার ভেতরেই ছিল। আর তারপর বিস্ফোরণ হয় নর্থার্ন স্টার। ডেয়ারডেভিল সে বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে বুঝতে পারে কিংপিন তাদের সবাইকে হত্যা করে ফেলেছে। পরদিন সকালে বেঞ্জামিন পয়েন্ডেক্সটার ঘুম থেকে উঠে নাস্তা করে এবং রেডি হয়ে তার প্রতিবেশীকে বিদায় জানিয়ে বাইরে যায়, আর সে একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে সে একটি মিল্ক শেক অর্ডার করে এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের হটলাইনে ফোন করে মিথ্যা খবর দেয় যে এইমাত্র পানিসারকে সে দেখেছে যে বন্দুক নিয়ে আছে, আর সে রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে দেয়।
দেয়। আর তাই কিছুক্ষণের মধ্যে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের অফিসাররা সেখানে ঢুকে পড়ে। আর তারা যতক্ষণে বুঝতে পারে যে এটা একটা ফান, ততক্ষণে বুলসআই একে একে সব অফিসারকে হত্যা করে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজেকে ভালো লোকদের একজন বলে দাবি করে। অন্যদিকে ডেয়ারডেভিল এবং ক্যারেন মুক্ত করা বন্দীদের সাথেই ছিল এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সরা যেই সকল মানুষদের অবৈধভাবে গ্রেপ্তার করেছিল তাদের কাছ থেকে সাক্ষী কালেক্ট করছিল। এখানে জ্যাক ডেয়ারডেভিলকে জানায় সেখান থেকে চলে যাচ্ছে এবং বাইরে কোথাও গিয়ে গা ঢাকা দেবে, কিন্তু সে তার একটি ব্যাংকের অ্যাক্সেস ডেয়ারডেভিলকে দিয়ে যায় যাতে ডেয়ারডেভিল যেটা করছে সেটা সে করতে পারে আর যা টাকা লাগবে সে দেবে যাতে ডেয়ারডেভিল ফিস্কের এই সাম্রাজ্য শেষ করে দিতে পারে। এদিকে ক্যারেন যে সাক্ষীদের ভিডিও রেকর্ড করেছে সেই ফুটেজগুলো একটি এসডি কার্ডে আছে, কিন্তু সেটা তার সোর্সের কাছে পৌঁছাবার জন্য সে বাইরে যেতে পারছে না। তখন অ্যাঞ্জেলা ডেল টোরো এগিয়ে আসে আর বলে এটা সে করবে। তখন ডেয়ারডেভিল তার সাথে কথা বলে যে হোয়াইট টাইগারের দায়িত্ব নেওয়ার জন্য সে এখন কতটা প্রস্তুত। ঠিক তখনই তাদের লুকোনো জায়গায় ক্রিস্টোফি এসে হাজির হয়, যে আসলে সেই শিপের ক্যাপ্টেনের সহকর্মী। সে এসেছে সাহায্য করতে। অন্যদিকে উইলসন ফিস্ক একটি বক্সিং ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল। এই বক্সিং ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক বর্ন এগেনের প্রজেক্টের জন্য। তখন সেখানে ভেনেসা এসে ফিস্ককে জিজ্ঞেস করে যে সে কেন তাকে বাইরে পাঠাচ্ছে এবং বক্সিং ম্যাচের জন্য তাকে কেন যেতে দিচ্ছে না, যার উত্তরে উইলসন তাকে বোঝায় যে এই বক্সিং ম্যাচটা একটি পাবলিক ইভেন্ট আর সেখানে গেলে তার বিপদ হতে পারে। ভেনেসা বলে তার সেখানে যাওয়া উচিত উইলসনকে সমর্থন করার জন্য, কিন্তু উইলসন নিজের সিদ্ধান্তে অটল আর সে বলে ম্যাচ শেষ হলে সে তাকে ঠিক ফোন করবে। ওদিকে ক্রিস্টোফি ডেয়ারডেভিল ও অন্যদের কাছে নর্থার্ন ইস্টারে তার কাজের কথা জানায় এবং বলে যে সে কিংপিনের অস্ত্র পাচারের চক্রে যুক্ত ছিল আর সে শিওর যে এই পুরো বিষয়টি কিংপিনের সাথে যুক্ত আর তাই এটার প্রমাণ তার কাছে আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় ক্রিস্টিনকে ডেকে এনে আইনগতভাবে ক্রিস্টোফিকে সাক্ষী হিসাবে নেওয়া হবে। এরপর ডেয়ারডেভিল ও ক্যারেন সেই বক্সিং ম্যাচ নিয়ে কথা বলে যেটা ফগওয়েল জিমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা বুঝতে পারে যে কিংপিনের আসল উদ্দেশ্য হলো বুলসআইকে বের করে আনা, তাই ডেয়ারডেভিল ঠিক করে সেটা ঘটার আগেই সে বুলসআইকে খুঁজে বের করবে। ওদিকে পাওয়েল এবং কোল ক্রিস্টিনের অফিসে যায় জ্যাককে খুঁজতে, আর তাকে না পেয়ে সেখানে সবকিছুকে তছনছ করে চলে যায়। অপরদিকে রেড হুক পোর্টে কিংপিন বা ক্যাশম্যানের সাথে প্রিজন ব্রেক নিয়ে কথা বলে এবং তাদের ভেতরে তথ্য কে লিক করছে সেটা বের করার নির্দেশ দেয়। মিস্টার চার্লস সেখানে ছিল। সে কিংপিনকে বলে যে সে তাদের চুক্তির অংশ ঠিকমতো পালন করতে পারেনি। সিআইএ যেমন চেয়েছিল ফিস্ক অস্ত্রগুলো পাঠায়নি, আর তাই কিংপিন জবাব দেয় যে সে মেয়র হিসেবে তার সুনাম আরেকটি ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ফিস্ক একটু রেগে যায়। তখন মিস্টার চার্লসের বডিগার্ড বন্দুক হাতে সেখানে আসে, আর এই পরিস্থিতির মধ্যে বাক ক্যাশম্যান মিস্টার চার্লসের সেই বডিগার্ডদের গুলি করে হত্যা করে। ওদিকে ক্যারেন ক্রিস্টিনের সাথে কথা বলতে আসে আর তাকে জানায় যে নর্থার্ন স্টার ডুবিয়েছে কিংপিন, ডেয়ারডেভিল নয়। এখানে ক্রিস্টিন ম্যাটের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ক্যারেন সে কোথায় আছে সেটা বলে না, শুধু বলে যে সে নিরাপদে আছে এবং ক্রিস্টিনের সাহায্য চায়। প্রথমে রাজি না থাকলেও শেষ পর্যন্ত সে সাহায্য করতে রাজি হয়। ওদিকে অ্যাঞ্জেলা জ্যাভি এসপেনেসার কাছে যায় আর তাকে অনেক টাকা ও একটি এসডি কার্ড দিয়ে কাজ দেয় যে এটি ঠিক জায়গায় পৌঁছাতে হবে। টাকা পেয়ে ছেলেটিও রাজি হয়ে যায় আর অ্যাঞ্জেলা তাকে সতর্ক করে দেয় এটা খুব গুরুত্বপূর্ণ, তাই কোনো ভুল যাতে না হয়। অন্যদিকে চুরি করা অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের ইউনিফর্ম ব্যবহার করে ম্যাট একজন অফিসার সেজে সেই রেস্টুরেন্টে যায় যেখানে হত্যাকাণ্ডের খবর সে পেয়েছিল এবং সেখানে এসেই সে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে এরপর সামলে নেবে। সে বুঝতে পারে যে এই কাজ পয়েন্টেক্সটারের, আর সেখানে সে একটি চার্চ টোকেন খুঁজে পায় আর এই সূত্র ধরে সে ক্লিনটন চার্চে যায় এবং সেখানে কিছুক্ষণ প্রার্থনা করে। এক সেমিনারিয়ান তাকে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের অফিসার ভেবে তার কাছে আসে আর ম্যাট তাকে পয়েন্টেক্সটারের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রথমে সে তথ্য দিতে রাজি ছিল না, কিন্তু ম্যাট তাকে রাজি করায় এবং সেখান থেকেই সে পয়েন্টেক্সটারের বাড়ির লোকেশন বুঝতে পারে। এরপর ডেয়ারডেভিল সেজে সে বুলসের অ্যাপার্টমেন্টে যায় আর দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। বুলসে বোঝানোর চেষ্টা করে যে তারা একই পক্ষে আছে, কিন্তু ডেয়ারডেভিল তার রাস্তা পছন্দ করে না। ডেয়ারডেভিল বুঝতে পারে বুলসের লক্ষ্য হলো কিংপিনকে হত্যা করা, যেটা সে একেবারে হতে দেবে না, কারণ এতে কিংপিন একজন শহীদের সম্মান পেয়ে যাবে। এরপর বুলসে সেখান থেকে পালিয়ে যায় এবং কিংপিনকে মারার জন্য ফগওয়েল জিমের দিকে রওনা দেয়। অন্যদিকে ক্রিস্টিন একজন উকিল হিসেবে উপস্থিত থাকায় ক্রিস্টোফি ক্যামেরার সামনে নিজে সাক্ষী দেয় যে কিংপিনের অস্ত্র পাচারের চক্রে সে অংশ ছিল এবং নর্থার্ন ইস্টারের মাধ্যমে অস্ত্র পাঠাতো কিংপিন। সে দাবি করে যে পুরো অপারেশনের নেতৃত্বেই ছিল কিংপিন, কারণ শুধু মেয়রের কাছে এমন পাওয়ার আছে যে সে স্বাধীনতা দিতে পারত যাতে তাদের শিপ কোনো চেকিংয়েই ধরা না পড়ে। যে জাহাজে কেউ উঠলে সেটি ডুবিয়ে দেওয়ারও নির্দেশ কিংপিনই দিয়েছিল, আর যখন ডেয়ারডেভিল আক্রমণ করে সেই শিপে তখন তারা সেটি ডুবিয়ে দেয়। সেটি রেকর্ড হয়ে গেলে ক্রিস্টিন ইউনাইটেড স্টেট মার্শাল সার্ভিসের সাথে যোগাযোগ করে যাতে তারা ক্রিস্টোফের সুরক্ষার ব্যবস্থা করতে পারে। এদিকে ড্যানিয়েল ব্লেক
এবং বিবি ইউরিক একসাথে ম্যাচ দেখতে ফগওয়েল জিমে আসে। তখন সেই ছেলেটি ইউরিকের কাছে এসে বলে সে ইউরিকের অনেক বড় ফ্যান আর তার সাথে সেলফি তোলে এবং লুকিয়ে এসডি কার্ডটি ইউরিকের পকেটে ঢুকিয়ে দেয়। ওদিকে উইলসন ম্যাচের জন্য প্রস্তুতি নেয় এবং অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স পুরো জিমটিকে গার্ড দিতে শুরু করে। তবে বক ক্যাশম্যান চিন্তিত ফিস্ক নিজেকে এত খোলামেলা রেখে দিয়েছে শুধু বুলসেকে টোপ হিসেবে টানার জন্য। ঠিক তখনই বক ক্যাশম্যান একটি ফোন কল পায় যেটা গুরুত্বপূর্ণ, তাই ফিস্ক তাকে সেটাতেই মনোযোগ দিতে বলে। এরপর ফিস্ক রিংয়ে যায় আর মাইক মেলেন্ডেজের সঙ্গে লড়াই করে। এদিকে বক ক্যাশম্যান ক্রিস্টোফি এবং তাকে নিয়ে যাওয়া মার্শালদের খুঁজে বের করে এবং তাদের সবাইকে হত্যা করে। অন্যদিকে উইলসন যখন জানতে পারে যে ক্রিস্টোফি মারা গেছে তখন সে দ্বিতীয় রাউন্ডে নামে, কিন্তু ঠিক সেই সময় ভেনেসা জিমে উপস্থিত হয়, যা দেখে উইলসন কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং মাইক এই সুযোগে তাকে আঘাত করে ফেলে। এতে উইলসন অনেক রেগে যায় এবং নির্মমভাবে মাইকের উপর হামলা চালায় এবং তাকে নকআউট করে ম্যাচ জিতে যায়। এরপর উইলসনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ভেনেসা রিংয়ে উঠে আসে, যদিও উইলসন তাকে আগে বলেছিল ম্যাচ থেকে দূরে থাকতে। আর ঠিক সেই মুহূর্তেই বুলসে সেখানে উপস্থিত হয়ে অ্যাটাক করে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের অফিসারদের উপর। ফলে চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। উইলসন অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সকে বলে যে ভেনেসাকে প্রোটেক্ট করো। এখানে বুলসে একটি পেপার ওয়েট ভেনেসার দিকে ছুড়ে মারে, কিন্তু ভেনেসা তার কাছে থাকা বন্দুক দিয়ে তাকে গুলি করে দেয় আর উইলসন নিজের চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে সেই পেপার ওয়েটটি ভেঙে ফেলে। এরপর উইলসন এক অফিসারের বন্দুক নিয়ে বুলসেকে হত্যা করতেই যেত, ঠিক তখনই সেখানে ডেয়ারডেভিল এসে তাকে থামায় আর বুলসের সাথে লড়াই করে আর তাকে নিয়ে জিমের বাইরে গিয়ে পড়ে। এরপর অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স তাদের পিছু নিলে ডেয়ারডেভিল এবং বুলসে দুজনই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে উইলসন ভাবে হয়তো বিপদ কেটেছে, কিন্তু সে যখন বেল্ট দিয়ে পেপার ওয়েটটি ভেঙেছিল তখন সেটার একটি ভাঙা অংশ ভেনেসার কপালে ঢুকে যায় আর ভেনেসা ধীরে ধীরে মেঝেতে পড়ে যায়। উইলসন অ্যাম্বুলেন্স ডাকে আর অসহায়ভাবে তাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। এদিকে ভেনেসার রক্ত পুরো ফ্লোরে ছড়িয়ে যায় আর এখানেই এই সিরিজের অর্ধেক কাহিনী শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনার ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বং লাভ মুভিজ।